নমস্কার, শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৌরি ফুল গল্পটির তৃতীয় এবং শেষাংশ। দিন কত কাটিয়া গেল, কিশোরী বাটি নাই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়াছে, ফিরিতে দু একদিন দেরি হইবে। মোক্ষদা সকালে উঠিয়া জমিদার গৃহিণীর আহ্বানে তাহার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন। যাইবার সময় বলিয়া গেলেন, বৌমা, আমার ফেরবার কোনো ঠিক নেই, রান্নাবান্না করে রেখো, আমি আজ আর কিছু দেখতে পারবো না। চৌধুরী বাড়ির কাজ কখন মেটে বলা যায় না। এ কথা মোক্ষদা না বলিলেও চলিত, কারণ ভোরে উঠিয়া বাসন মাজা, জল তোলা হইতে আরম্ভ করিয়া এ সংসারের সমস্ত কাজের ভারই ছিল সুশীলার ওপর। এই সংসারে কিশোরীর বিবাহের পর কোনোদিন ঝি চাকর প্রবেশ করে নাই, যদিও পূর্বে বাড়িতে বরাবরই একজন করিয়া ঝি থাকিত। সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকিত তখন সমস্ত দিন নীরবে ভূতের মতো খাটিয়াও সে বিরক্ত হইত না। শাশুড়ি চলিয়া গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়া দেখিল একখানিও কাঠ নাই। কাঠ অনেক দিনই ফুরাইয়া গিয়াছে, একথা সুশীলা বহুবার শ্বশুরকে জানাইয়াছে। রামতনু মধ্যে মধ্যে মজুর ডাকাইয়া কাঠ কাটাইয়া লইতেন, এবার কিন্তু অনেক দিন হইল তিনি আর এদিকে দৃষ্টি দেন নাই। কিশোরীর দোষ নাই, কেননা সে বড় একটা বাড়িতে থাকিত না, সংসারের সংবাদ তেমন রাখিতও না। আসল কথা হইতেছে এই যে রান্নাঘরের পেছনে খিড়কির বাহিরে অনেক শুকনো বাঁশ ও ডালপালা পড়িয়া আছে। সুশীলা রান্না চড়ানোর পূর্বে বা রান্না করিতে করতে প্রয়োজন মতো এগুলি দা দিয়া কাটিয়া লইয়া কাজ চালাইত। রামতনু দেখিলেন কাজ যখন চলিয়া যাইতেছে তখন কেন অনর্থক কাঠ কাটিবার লোক ডাকিয়া আনিলেই এখন একটা টাকা খরচ তো। পুত্রবধূ বকিতেছে বকুক, কারণ বকুনই উহার স্বভাব। কাঠ নাই দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল। এদিকে বাড়িতেও এমন কেহ নাই যাহাকে বকিয়া গায়ের ঝাল মিটায়, কাজেই সে আপন মনে চিৎকার করিতে লাগিল, পারবো না, রোজ রোজ এমন করে সংসার করা আমার দিয়ে হয়ে উঠবে না। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই কাঠ নেই, এদিকে রান্নার বেলা ঠিক আছেন সব, তার একটু এদিক ওদিক হবার জো নেই। কী দিয়ে রাঁধবে? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবে নাকি? রোজ রোজ কাঠ কাটো, কেটে রাঁধো, অত সুখে আর কাজ নেই, থাকলো হাঁড়ি পড়ে, যিনি যখন আসবেন তিনি তখন করে নেবেন। রাঁধিবার কোনো আয়োজন সে করিল না। খানিকটা বসিয়া বসিয়া তাহার মনে হইল ততক্ষণ মশলাগুলি বাটিয়া রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বাটিয়া রাখিত। বেলা প্রায় 10টার সময় একটি অল্প বয়সী ফুটফুটে বউ, পরনে একখানা পুরনো চেলির কাপড়, হাতে থাকিবার মধ্যে 2 গাছি শাঁখা, একটি বাটি হাতে রান্নাঘরের দৌড়ের কাছে ভয় ভয় উঁকি মারিয়া বলিল, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাটিতে বাটিতে মুখ তুলিয়া চাহিয়া বলিল, আয় আয় ছোট বউ, আয় না ঘরের মধ্যে, ঠাকুর নেই। বউটি ঘরে ঢুকিয়া বলিল, এ কি দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি যে? সুশীলা মুখ ঘুরাইয়া বলিল, রান্না চড়াবো? হাঁড়ি কুঁড়ি ভেঙে ফেলিনি এই কত। বউটির চোখে ভয়ের চিহ্ন পরিস্ফুট হলো। সে বলিল, না দিদি, ওসব কিছু করো না, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নইলে জানো তো কীরকম লোক সব। দেব, দেখবে সব আজ কীরকম মজা, রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। কাঠ নেই বুঝি? আচ্ছা দাখানা দাও দিদি, আমি দিচ্ছি কেটে। তোর কি দায়, তুই দিতে যাবি? বস ঠান্ডা হয়ে, যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, দাও রান্নাটা চড়িয়ে, জানো তো ওরা। তুই বস দেখি ওখানে চুপ করে, দেখিস এখন মজা। আজ 2 মাস ধরে রোজ বলছি কাঠ নেই, কথা কানে যায় না কারুর, আজ মজাটি দেখাবো। সুশীলার একগুঁয়েমিতে বউটি কিছু ভীতা হইল।
কারণ মজা কোন পক্ষ দেখিবে এ সম্বন্ধে তাহার একটু সন্দেহ ছিল, কিন্তু সাহস করিয়া আর কিছু বলিতে না পারিয়া সে চুপ করিয়া রহিল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ। পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ। তা সত্ত্বেও তিনি বছর 2 হইল ছেলের বিবাহ দিয়েছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরবস্থায় সংসারে ছেলে মানুষ বউকে সংসার করিতে অত্যন্ত বেগ পাইতে হইত। সে সময় অসময় বাটি হাতে খুঁচি হাতে এ বাড়িতে হাত পাতিয়া তেলটা নুনটা লইয়া যাইত। চাউল না থাকিলে আঁচলে করিয়া চাউল লইয়া যাইত, ধার বলিয়াই লইয়া যাইত। কখনো শোধ করিতে পারিত, কখনো পারিত না। মোক্ষদা ঠাকুরনকে বউটি বড় ভয় করে। তিনি থাকিলে জিনিসপত্র তো দেনই না, যদি বা দেন তাহা বহু মিষ্ট বাক্য বর্ষণ করিবার পর। তবু বউটির আসিতে হয়, কি করিবে, অভাব। সুশীলা তাহাকে মোক্ষদা ঠাকুরনের হাত হইতে বাঁচাইয়া গোপনে এটা ওটা যখন যাহা দরকার সাধ্যমতো সাহায্য করিত। সামান্য এক বাটি তেল লইয়া গেলেও হুঁশিয়ার মোক্ষদা ঠাকুরন তাহা কখনো ভুলিতেন না। গলা টিপিয়া কড়া ক্রান্তিতে তাহা আদায় করিয়া ছাড়িতেন। সুশীলা ছিল অগোছালো ও অন্যমনস্ক ধরনের মানুষ। সে ধার দিয়া অতশত মনেও রাখিত না, বা সামান্য তেল নুন ধার দিয়ে আদায় করিবার কোনো চেষ্টাও করিত না। শোধ দিতে আসিলে অনেক সময় বলিত, ওই তুই আবার দিতে এলি কেন ভাই ছোট বউ, ওর আবার নেব কি, যা ও তুই নিয়ে যা ভাই। সুশীলা আপন মনে খানিক্ষণ বকিয়া বউটির দিকে চাহিয়া বলিল, তারপর তোর রান্না বান্না? বউটি বাটিটা আঁচল দিয়া ঢাকিয়া রাখিয়াছিল। বাহির করিয়া কুণ্ঠিতভাবে বলিল, সেদিনকার সেই তেল নিয়ে গিয়েছিলাম দিদি, তা আমাদের এখনো আনা হয়নি। আজ রাঁধবার তেল নেই, একসঙ্গে 2 দিনের দিয়ে যাব, সেই জন্যে। সুশীলা বলিল, আচ্ছা নিয়ে আয় দেখি বাটি, দেখি কি আছে, আমাদেরও বুঝি তেল আনা হয়নি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু এই কুণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢালিয়া দিল। বউটি চলিয়া যাইবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, লক্ষ্মী দিদি দাও রান্না চড়িয়ে। সুশীলা বলিল, তুই পালা দেখি, আমি ওদের মজা না দেখি আজ আর কিছুতেই ছাড়ছি নে। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরন আসিয়া দেখিয়া শুনিয়া হইচই বাঁধাইয়া দিলেন। প্রকৃতই ইহাতে রাগ হইবার কথা। একটু পরে রামতনু আসিলেন। তিনি ব্যাপার দেখিয়া দালানে গিয়া আপন মনে তামাক টানিতে শুরু করিলেন। ঝগড়া ক্রমে খুব চাগাইয়া উঠিল। মোক্ষদা উচ্চস্বরে সুশীলার কুলজি গাহিতে লাগিল। সুশীলাও যে খুব শান্তশিষ্ট এ অপবাদ তাকে শত্রুতেও দিতে পারিত না। কাজেই ব্যাপার যখন খুব বাঁধিয়া উঠিয়াছে, এমন সময় কোথা হইতে কিশোরী আসিয়া হাজির হইল। যদিও আজ তাহার ফিরিবার কথা ছিল না, তবুও কাজ মিটিয়া যাওয়াতে সে আর সেখানে অপেক্ষা করে নাই। মোক্ষদা ছেলেকে পাইয়া হাঁক ডাক আরও বাড়াইয়া দিলেন। কিশোরী এত বেলায় বাড়ি আসিয়া এ অশান্তির মধ্যে পড়িয়া অত্যন্ত চটিয়া গেল। তাহার সমস্ত রাগ গিয়া পড়িল স্ত্রীর ওপর। হাতের গোড়ায় একখানা শুকনো চেলা কাঠ পড়িয়াছিল, সেইটা লইয়া লাফাইয়া সে রান্নাঘরের দাওয়ায় উঠিল। সুশীলা তখনও বসিয়া বাটনা বাটিতেছিল। স্বামীকে শুকনা কাঠ হাতে লইয়া বীর দর্পে রান্নাঘরে লাফাইয়া উঠিতে দেখিয়া ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। আত্মরক্ষার অন্য কোনো উপায় না দেখিয়া হাত দুটা তুলিয়া নিজের দেহটা আড়াল করিবার চেষ্টা করিল। কিশোরী প্রথমত স্ত্রীর খোঁপা ধরিয়া এক হ্যাঁচকা টান দিয়া তাহাকে মাটিতে ফেলিয়া দিল। তাহার পর পিঠে কয়েক ঘা চেলা কাঠের বাড়ি মারিয়া তাহার গলা ধরিয়া প্রথমে এক ধাক্কা মারিয়া রান্নাঘরের দাওয়ায় এবং তথা হইতে এক ধাক্কা দিল একেবারে উঠানে। ধাক্কার বেগ সামলাইতে না পারিয়া সুশীলা মুখ থুবড়িয়া উঠানে পড়িয়া গেল। মার আরও চলিত, কিন্তু রামতনু তামাক খাইতে খাইতে ছেলের কাণ্ড দেখিয়া হাঁ হাঁ করিয়া আসিয়া পড়িলেন। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর ও স্বামীকে খাওয়াইয়া সবে নিজে খাইতে বসিতেছিল। হঠাৎ এ বাড়ির মধ্যে মারের শব্দ শুনিয়া
সে খাওয়া ফেলিয়া সুশীলাদের খিড়কিতে ছুটিয়া আসে উঁকি মারিয়া দেখিল সুশীলা উঠানে দাঁড়াইয়া আছে। বাটনার পাত্রের ওপর পড়িয়া গিয়াছিল, কাপড়ে চোপড়ে হলুদের ছোপ, মাথার খোঁপা একেবারে খুলিয়া কতক চুল মুখের ওপর কতক পিঠের ওপর পড়িয়াছে। গাঙ্গুলি বাড়ি হইতে দুটো ছেলে ব্যাপার দেখিবার জন্য ছুটিয়া আসিয়াছে। আরও দু একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়া উঁকি মারিতেছে। ওদিকে পাঁচিলের ওপর দিয়া মুখ বাড়াইয়া তাহার নিজের শ্বশুর রামলোচন মজা দেখিতেছেন। চারিদিকের কৌতূহল দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছোপ ও ধূলিমাখা বিস্ত্রস্ত কুন্তলা অপমানিতা দিদিকে অসহায়ভাবে উঠানে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তাহার বুকের মধ্যে কীরকম করিয়া উঠিল। কিন্তু সে একে ছেলে মানুষ, তাহাতে অত্যন্ত লজ্জাশীলা। শ্বশুর ভাসুর এবং এক উঠান লোকের মধ্যে বাড়ির ভেতর ঢুকিতে না পারিয়া প্রথমটা সে খিড়কির বাহিরে আকুলি বিকুলি করিতে লাগিল। কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মহাশয় যখন হুঁকা হাতে "কি হে রামতনু, বলি ব্যাপারখানা কি শুনে" বলিয়া বাড়ির মধ্যে উঠানে আসিয়া হাজির হইলেন, তখন সে আর থাকিতে না পারিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল এবং সুশীলার হাত ধরিয়া খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গিয়াই হঠাৎ ফুঁপিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, "কেন ওরকম করতে গেলে দিদিমণি? লক্ষ্মীটি, তখনই যে বারণ করলাম।" তার পরদিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধিতেছিল। কিশোরী খাইতে বসেছে। মোক্ষদা ঠাকুরুন কি প্রয়োজনে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন সুশীলা পেছনে ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালের বাটিতে কি গুলিতেছে, পাশে একটা ছোট বাটি। মোক্ষদার কীরকম সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, "বৌমা, তোমার বাটিতে কি মেশাচ্ছ ডালের বাটিতে?" সুশীলা পেছন ফিরিয়া শাশুড়িকে দেখিয়া যেন কেমন হইয়া গেল। তাহার চোখ মুখের ভাব দেখিয়া মোক্ষদার সন্দেহ আরও বাড়িল। তিনি বাটিটা হাতে তুলিয়া লইয়া দেখিলেন তাহাতে সবুজ মতো কি একটা বাটা। তিনি কড়া সুরে জিজ্ঞাসা করিলেন, "কি বেটেছ এতে?" তিনি দেখিলেন পুত্রবধূ উত্তর দিতে পারিতেছে না, তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে। ইহার পর একটা ভয়ানক কাণ্ড ঘটিল। মোক্ষদা ঠাকুরুন বাটি হাতে, "হুমা, কি সর্বনাশ, আর একটু হলেই হয়েছিল গো" বলিয়া উঠানে আসিয়া চিৎকার করিয়া হাট বাঁধাইলেন। কিশোরী দালান হইতে উঠিয়া আসিল। রামতনু আসিলেন, গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ আসিল, আরও অনেকে আসিল। মোক্ষদা সকলের সামনে সেই বাটিটা দেখাইয়া বলিতে লাগলেন, "দেখো তোমরা সকলে, তোমরা ভাবো শাশুড়ি মাগি বড় দুষ্টু, নিজের চোখে দেখে নাও ব্যাপার। কি সর্বনাশ হয়ে যেত এখনই যদি আমি না দেখতাম। দোহাই বাবা তারকনাথ, কি ঠেকানি আজ ঠেকিয়েছ?" এক উঠান লোক সকলেই শুনিল রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ না কি মিশাইয়া খাওয়াইতে গিয়া ধরা পড়িয়াছে। কেউ অবাক হইয়া গেল, কেউ মুচকি হাসিয়া বলিল, "ওসব আমরা অনেক কাল জানি, আমরা রীত দেখিলেই মানুষ চিনি। তবে পাড়ার মধ্যে বলে এতদিন।" কে একজন বলিল, "জিনিসটা কি তা দেখা হয়েছে?" মোক্ষদা ঠাকুরুনের গাল বাদ্যে রবে সে কথা চাপা পড়িয়া গেল। গাঙ্গুলি মহাশয় রামতনুকে বলিলেন, "গুরু রক্ষা করেছেন, এখন যত শিগগির বিদায় করতে পারো তার চেষ্টা করো। শাস্ত্রে বলে, দুষ্টা ভার্যে, আর একদিনও এখানে রেখো না।" সমস্ত দিন পরামর্শ চলিল। সন্ধ্যার সময় ঠিক হইল কাল সকালেই গাড়ি ডাকিয়া আপদ বিদায় করা হইবে, আর একদিনও এখানে না। কি জানি কখন কি বিপদ ঘটাইবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকিলে পাড়ার অন্য বৌঝিও দেখা দেখি ওই রকম হইয়া উঠিবে। সেদিন রাত্রে সুশীলাকে অন্য এক ঘরে শুইতে দেওয়া হইল। ইহা মোক্ষদা ঠাকুরনের বন্দোবস্ত। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদায় করিয়া দেওয়া হইবে, তখন আর তাহার সঙ্গে সম্পর্ক কিসের? রাত্রে শুইয়া শুইয়া কত রাত পর্যন্ত তাহার ঘুম আসিল না। ঘরের জানালা সব খোলা, বাহিরের জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িয়াছিল। তাহার মনে কাল ও আজ এই 2 দিন অত্যন্ত কষ্ট হইয়াছে। সে স্বভাবত নির্বোধ, লাঞ্ছনা ভোগের অপমান সে ইহার পূর্বে কখনো তেমন করে অনুভব করে নাই।
যদিও মারধর ইহার পূর্বে বহুবার খাইয়াছে, তাহার একটা কারণ এই যে আজ ও কালকার দিনের মতো শ্বশুর শাশুড়ি ও এক উঠান লোকের সামনে এভাবে অপমানিতাও সে কোনো দিন হয় নাই। তাই আজ সমস্ত দিন ধরিয়া তাহার চোখের জল বাঁধ মানিতেছে না। কাল মার খাইয়া পিঠ কাটিয়া গিয়াছে, ও হাত দিয়া ঠেকাইতে গিয়া হাতের কাঁচের চুড়ি ভাঙিয়া হাতও ক্ষতবিক্ষত হইয়াছে। তাহার সেই স্বামী, যে স্বামী 5-6 বৎসর পূর্বে এমন সব রাতে তাহাকে সমস্ত রাত ঘুমাইতে দিত না, সে পান খাইতে চাহিত না বলিয়া কত ভুলাইয়া পান মুখে গুঁজিয়া দিত, সে স্বামী এরূপ করিল। পান খাওয়ানোর কথাটি সুশীলার বারবার মনে আসিতে লাগিল। রাত্রের জ্যোৎস্না ক্রমে আরও ফুটিল। তখন চৈত্র মাসের মাঝামাঝি। দিনে তখন নতুন কচি পাতা ওঠা গাছের মাথার উপর উদাস অলস বসন্ত মধ্যাহ্ন ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরিয়া উড়াইয়া বেড়ায়। দীর্ঘ দীর্ঘ দিনগুলি প্রস্ফুট প্রসূন সুরভির মধ্য দিয়া চলিয়া চলিয়া নদীর ধারের শিমুলতলায় সন্ধ্যার ছায়ার কোলে গিয়া ঢলিয়া পড়ে। পাড়াগাঁয়ের আমবনে বাঁশবনে জ্যোৎস্না ঝরা বাতাসে সারা রাত কত কি পাখির আনন্দ কাকলি। বসন্ত লক্ষ্মীর প্রথম প্রহরের আরতির শেষে বনের গাছপালা তখন আবার নূতন করিয়া টাটকা ফুলের ডালি সাজাইয়াছে। শুইয়া শুইয়া সুশীলা ভাবিল, জগতে কেউ তাহাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তাহার মৌরি ফুল। মৌরি ফুল পত্র লিখিয়াছে, তাহার কথা মনে করিয়া সে রোজ রাত্রে কাঁদে। তাহাকে না দেখিয়া কলিকাতায় ফিরিয়া তাহার কষ্ট হইতেছে। সত্যই যদি কেউ তাহাকে ভালোবাসে তো সেই মৌরি ফুল। ভালোবাসে ওই ছোট বউটা। আহা, ছোট বউয়ের বড় কষ্ট। ভগবান দিন দিলে সে ছোট বউয়ের দুঃখ ঘুচাইবে। কিন্তু স্বামী যে তাহাকে বিদায় করিয়া দিতেছে, ও কিছু না, অভাবে পড়িয়া উহার মাথা খারাপ হইয়া যাইতেছে, নইলে সেও কি এমন ছিল? মৌরি ফুলের বর তো কত জায়গায় বেড়ায়। মৌরি ফুলকে একখানা পত্র লিখিয়া দেখিলে হয়, যদি উহার কোনো চাকরি করিয়া দিতে পারে। চাকরি হইলে সে আর তার স্বামী একটা আলাদা বাসায় থাকিবে, আর কেহই সেখানে থাকিবে না। মাঠের ধারে ছোট ঘরখানে সে মনের মতো করিয়া সাজাইয়া রাখিবে। উঠানে কুমড়ার মাচা বাঁধিবে, বাজার খরচ কমিয়া যাইবে। লোকে বলে সে গোছালো নয়, একবার বাসায় যাইলে সে দেখাইয়া দিবে যে সে গোছালো কি না। আচ্ছা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে? না, আগুন দিবে কে? ছোট বউ? হুঁ, দিলে তাহার শাশুড়ি ঠাকুরিনী দিবে, যেরকম লোক। জানালার বাহিরে জ্যোৎস্নায় ওগুলো কি ভাসিতেছে? সেই যে তার স্বামী গল্প করিত, জ্যোৎস্না রাত্রে পরীরা সব খেলা করিয়া বেড়ায়। তাহারা নয় তো? তাহার বিবাহের রাত্রে কেমন বাঁশি বাজাইয়াছিল, কেমন সুন্দর বাঁশি। ওরকম বাঁশি নদীর ধারে কত পড়িয়া থাকে। আচ্ছা, পিয়নে মৌরি ফুলের একখানা চিঠি দিয়া গেল না কেন? লাল চৌকা খাম, খুব বড়, সোনার জল দেওয়া, আতর নাকি মাখানো। পরদিন সকালবেলা পুত্রবধূর উঠিবার দেরি হইতে লাগিল দেখিয়া মোক্ষদা ঠাকুরুন ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন পুত্রবধূ জ্বরের ঘুরে অঘোর অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের ওপর পড়িয়া আছে, চোখ দুটা জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত একভাবেই কাটিয়া গেল। তাহার দিকে বিশেষ কেহ নজর করিল না। তারপর দিন বেগতিক বুঝিয়া রামতনু ডাক্তার ডানিলেন। দুপুরের পর হইতে সে জ্বরের ঘোরে ভুল বকিতে লাগল। সত্যি মৌরি ফুল, তা নয়, ওরা যা বলছে। আমি অন্য ভেবে। সন্ধ্যার কিছু পূর্বে সে মারা গেল। তাহার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জুড়াইয়া গেল। পাড়ার কাকচিলগুলাও একটু সুস্থির হইল। কিছুদিন পরেই কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে আসিল। দেখিলে চোখ জুড়ায় এমন সুন্দর মেয়ে,
কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। দ্বিতীয়বার বিবাহের অল্পদিন পরেই যখন কিশোরী পালেদ এস্টেটে ভালো চাকরিটা পাইল, তখন নূতন বউয়ের লক্ষ্মীভাগ্য দেখিয়া সকলেই খুব খুশি হইল। সংসারের অলক্ষ্মী স্বরূপা আগের পক্ষের বউয়ের নাম সে সংসারে আর কোনো দিন কেহ করে না।